দেশের প্রতিটি অর্জনে আওয়ামী লীগ ওতপ্রোতভাবে জড়িত। দলের বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ার অঙ্গীকার। সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি, কমেছে নদ নদীর পানি। আশ্রয় কেন্দ্র থেকে বসত বাড়িতে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। এবং চিকিৎসকের পরিবর্তে অপারেশন করলেন অফিস সহায়ক। শেরপুরের ডায়াগনস্টিক সেন্টারে রোগীর মৃত্যুর অভিযোগ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকেই এদেশের প্রতিটি অর্জনে ওতপ্রোতভাবে জড়িত বলে জানালেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষকে স্মার্ট সমাজ ব্যবস্থা দেওয়ার অঙ্গীকারও করেন তিনি। দলের প্ল্যাটিনাম জুবিলির আলোচনায় তিনি বলেন, আওয়ামী লীগের পদক্ষেপের ফলেই দেশ এগিয়ে যাচ্ছে। জনগণের কাছাকাছি থেকে আওয়ামী লীগকে আরও সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে নেতাকর্মীদের নির্দেশ দেন শেখ হাসিনা। নাসির উদ্দিনের রিপোর্ট। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ ১৯৪৯ সালের ২৩ জুন সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা পায় দলটি। ৭৫ বছরের পথ চলায় নানা ঘাত প্রতিঘাত সহ্য করেও দেশের সব আন্দোলন সংগ্রামার অর্জনে সামনে থেকে নেতৃত্ব দেয় এ সংগঠন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা আয়োজন করে আওয়ামী লীগ। সারা দেশের নেতাকর্মীদের পাশাপাশি আমন্ত্রিত হয়ে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও বিশিষ্টজনরা। এতে সভাপতিত্ব করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। সেখানে তুলে ধরা হয় দেশের অর্জনে আওয়ামী লীগের ভূমিকার কথা। বক্তব্যে শেখ হাসিনা জন্মলগ্ন থেকে আওয়ামী লীগের পথ চলার নানা দিক তুলে ধরেন। বলেন, বারবার চেষ্টা করেও এই দলকে কেউ ভাঙতে পারেনি। বাঙালির যতটুকু অর্জন, সে অর্জনটুকু আওয়ামী লীগের দ্বারাই, কিন্তু বারবার এই দলের উপর আঘাত এসেছে, সেটাও সফল করতে পারেনি। তার কারণ আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, তৃণমূলের মানুষ। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, মুজিব আদর্শের সৈনিক, এই সৈনিকরা কখনো পরাভব মানে না। আওয়ামী লীগ সরকারের নানা পদক্ষেপে উন্নয়নের প্রতিটি সূচকেই দেশ এগিয়েছে বলে জানান তিনি। দুধ উৎপাদন 7 গুণ বৃদ্ধি করেছি, মাংস উৎপাদন 8 গুণ বৃদ্ধি করেছি, ডিম উৎপাদন 4 গুণ বৃদ্ধি করেছি। প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরে আওয়ামী লীগ প্রধান বলেন, প্রতিটি মানুষকে উন্নত ও স্মার্ট জীবনের ব্যবস্থা করা হবে। স্মার্ট অর্থনীতি, স্মার্ট সোসাইটি গড়ে তুলে এই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে এগিয়ে যাবে। প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জুবিলিতে এইটাই আমাদের প্রতিজ্ঞা। জনগণের আস্থা অর্জনে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার একটাই আবেদন থাকবে আমাদের সংগঠনের প্রতিটি নেতাকর্মীর কাছে, সংগঠনকে সুসংগঠিত করতে হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। দেশে এমবিবিএস শিক্ষার্থীদের সিংহভাগই মেডিসিন ও সার্জারি বিশেষজ্ঞ হতে চান। বিশেষজ্ঞ হওয়ার আগ্রহ নেই বেসিক সায়েন্সের গুরুত্বপূর্ণ 8টি বিষয়ে। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ফলে চিকিৎসা বিজ্ঞানের মৌলিক শাখাগুলোয় বাড়ছে বিশেষজ্ঞের ঘাটতি, সেই সঙ্গে ক্রমান্বয়ে কমছে শিক্ষার্থীর সংখ্যাও। বিস্তারিত জাহিদ সবুজের রিপোর্টে। বাংলাদেশের মেডিকেল শিক্ষায় প্রতিটি মেডিকেল শিক্ষার্থীর জন্য বেসিক সায়েন্স বা মৌলিক বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এমবিবিএসে অধ্যয়নরত প্রতিটি শিক্ষার্থীকেই মোটা দাগে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, মাইক্রোবায়োলজি ও প্যাথোলজির মতো মৌলিক বিষয়গুলো অধ্যয়ন করতে হয়। তবে এমবিবিএস শেষে পেশা নির্বাচনের ক্ষেত্রে বেসিক সায়েন্সে খুব একটা আগ্রহ দেখা যায় না শিক্ষার্থীদের মধ্যে, যদিও মেডিকেল শিক্ষার যাত্রাই শুরু হয় এই মৌলিক বিজ্ঞানের বিষয়গুলো দিয়েই। এমবিবিএস এর ছাত্ররা মোটামুটি 4 বছর তারা কিন্তু বেসিক এবং প্যারাক্লিনিক্যাল সায়েন্সগুলো নিয়ে তারা কাজ করে।
তবে এই অবস্থার পরিত্রাণের উপায় হিসেবে বিভিন্ন ধরনের প্রেষণা ও ভাতা দেওয়ার মতো বিষয়গুলোকে সংশ্লিষ্টদের আরও নজর দেওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। কিছু ইনসেন্টিভ ভাতা দেবেন, যেটা অলরেডি দেওয়া শুরু হয়েছে, হয়তো এটা অল্প পার্সেন্টেজ, কিন্তু আমি মনে করি বিষয়টা আরেকটু বেশি দেওয়া উচিত। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বিএমসি মেডিকেল এডুকেশন এ নিয়ে এক গবেষণা পরিচালনা করে। গবেষণায় দেখা গেছে 30% শিক্ষার্থীর প্রথম পছন্দ সার্জারি বা অস্ত্রোপচার, 29% পছন্দ মেডিসিনে বিশেষজ্ঞ হওয়া। বেসিক সায়েন্সের মতো বিষয়গুলোকে প্রথম পছন্দে রেখেছেন মাত্র 2% শিক্ষার্থী। আবার সমন্বিত পছন্দের তালিকায়ও প্রথমে আছে মেডিসিন, যা প্রায় 66%, আর 54% নিয়ে দ্বিতীয়তে আছে সার্জারি। তাই শুধু ব্যক্তিগত ইচ্ছা বা পারিবারিক উৎসাহই বেসিক সায়েন্সের শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধিতে বা বিশেষজ্ঞের ঘাটতি পূরণে পর্যাপ্ত নয় বলে জানালেন এই বিশেষজ্ঞ। কিছু মানুষের স্বেচ্ছা অথবা পারিবারিক উদ্যম, এইগুলোর উপর ভরসা করে তাদের সিস্টেম চলতে পারে না আসলে। অতএব এই যে অর্থ ওনারা উপার্জন করেন না চিকিৎসক হিসেবে, সেটাকে পুরোপুরি না হলেও আংশিক কম্পেনসেশন এবং আংশিক সম্মান, এই দুটো বিষয়ের কম্বিনেশন হলেই এই মৌলিক চিকিৎসা বিজ্ঞানের এই শাখাগুলোতে আসলে আমার ধারণা যে চিকিৎসকরা আগ্রহী হবে। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ না নিলে মৌলিক বিজ্ঞানে সীমিত জ্ঞান নিয়েই তৈরি হবে দেশের ভবিষ্যৎ চিকিৎসক প্রজন্ম এবং স্বাস্থ্য খাত। এজন্য স্বাস্থ্য বিষয়ক নীতি নির্ধারকদের দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান। মেডিকেল কলেজগুলোতে যথেষ্ট মেধাবী শিক্ষককে সন্তুষ্ট অবস্থায় শিক্ষকতায় যুক্ত করতে ব্যর্থ হন, তাহলে একটা জেনারেশন অফ ফিজিশিয়ান তৈরি হয়ে যাবে, যারা আসলে তাদের এই মৌলিক বিজ্ঞানের দুর্বলতার কারণে, ফাউন্ডেশনের দুর্বলতার কারণে বিল্ডিংটা নড়বড়ে হবে। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা। সিলেটের বিভিন্ন এলাকায় নদ নদীর পানি কমে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। লোকালয় থেকে পানি কমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে বসত বাড়িতে ফিরতে শুরু করেছে বাসিন্দারা। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বন্যার্ত মানুষের ভোগান্তি কমেনি। এদিকে মৌলভীবাজার, কুড়িগ্রাম, সুনামগঞ্জ ও নেত্রকোনার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। দর্শক, এবারে বন্যা পরিস্থিতির খবর জানাতে সিলেট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিপার চৌধুরী। শিপার, সেখানকার সার্বিক বন্যা পরিস্থিতি কি আমাদের জানাবেন? বৃষ্টিপাত এবং পাহাড়ি দলের কারণে এখন পর্যন্ত সুরমা এবং কুশিয়ারা নদীর 4টি পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। তো আসলে আমি যদি বলি যে মানে গেল 4-5 দিন থেকে তেমন কোনো রৌদ্রোজ্জ্বল ছিল এবং তেমন কোনো বৃষ্টিপাত হয়নি, যে কারণে পানি কমতে শুরু করেছে। পাশাপাশি আজকে ভোর থেকে কিন্তু এখন পর্যন্ত হালকা বৃষ্টিপাত হচ্ছে। আসলে সীমান্তবর্তী সুরমা নদী, সারে, গোয়াইনের গেসা, খানাঘাট, জৈন্তা, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ এলাকায় কিন্তু পানি কমতেছে এবং মানুষ আশ্রয় কেন্দ্র থেকে বাড়ির দিকে ফিরছে। তো বাড়ির দিকে ফিরে কিন্তু মানুষ তার এবং আসবাবপত্র মেরামতের কাজে ব্যস্ত। অপরদিকে যদি আমি কুশিয়ারার কথা বলি, কুশিয়ারার তীরবর্তী ওসমানীনগর, বালাগঞ্জ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ সহ বেশ কিছু এলাকায় এখনো মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে, যে কারণে মানুষ ঘরে ফেরা হচ্ছে না। কারণ হলো পানি এখনো অতি ধীর গতিতে কমছে। তো আসলে ক্ষতির কারণ যদি আমি বলে থাকি যে এই বন্যার কারণে মানুষের ঘর বাড়ি, আসবাবপত্র, পশু খাদ্য যেসব কিন্তু ক্ষতি হচ্ছে, সেসব কিন্তু রাস্তা, বিশেষ করে রাস্তাঘাটের যে পরিসীমা দেওয়া হয়েছে, প্রায় গোয়েনঘাট, জৈন্তা, কোম্পানিগঞ্জে প্রায় 200 কোটি টাকা পরিমাণ এর ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তাঘাটের। অপরদিকে যদি আমি আপনাকে আরেকটি বিষয় বলি যে জেলা প্রশাসন থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে এখন পর্যন্ত কিন্তু ত্রাণ অব্যাহত রয়েছে। শিশু খাদ্য সহ গোখাদ্য এবং মানুষকে শুকনো খাবার দিয়ে যাওয়া হচ্ছে। আরেকটি বিষয় যদি আমি আপনাকে জানাই যে আজকে সকালে কিন্তু বস্ত্র পাট মন্ত্রী কিন্তু সিলেটে আসছেন। সিলেটের প্রত্যন্ত এলাকায় কিন্তু ত্রাণ বিতরণ করবেন এবং আগামীকাল কিন্তু সুনামগঞ্জে কিন্তু তিনি ত্রাণ বিতরণ করবেন। আবহাওয়া অফিসের কথা যদি আমি বলি যে আবহাওয়া অফিস আমাদেরকে যেমনটি জানিয়েছে আগামী 28 তারিখ থেকে কিন্তু অতি পরিমাণ বৃষ্টি দেশে এবং চেরাপুঞ্জিতে হবে, যে কারণে আবার কিন্তু বন্যার অবনতির আশঙ্কা আছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শিপার, আপনাকে ধন্যবাদ। শেরপুরের শ্রীবর্দী ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে অফিস সহায়কের অপারেশনে ময়দান আলী নামে এক রোগীর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে পৌর শহরের 4 রাস্তা মোড়ে ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। শেরপুর প্রতিনিধি রেজাউল করিম বকুলের তথ্যে আরও জানাচ্ছেন নাসিমুল বারী সৌরভ। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর মৃত্যুর ঘটনা নতুন নয়, রাজধানীতেও এমন ঘটনা ঘটেছে। তবে এবার অপারেশনের সময় অফিস সহায়কের হাতে রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোগীর প্রতি চরম অবহেলা আর দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে শেরপুরের শিবরদির ইউনিক ডায়াগনস্টিক সেন্টার। এক সপ্তাহ আগে ময়দান আলীর বুকের বাম পাশে ফোড়া বের হয়। দুদিন আগে ব্যথা বেশি হলে তাকে নেওয়া হয় শিবরদী উপজেলা সদর হাসপাতালে, রেফার করা হয় জেলা সদর হাসপাতালে। কিন্তু সেখানকার অফিস সহায়ক শাহিন মিয়া তাকে ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে নিজেই অপারেশন করে। এ সময় অপারেশন টেবিলেই মারা যায় ময়দান আলী। বিষয়টি নিয়ে স্বজনদের সাথে ইউনিকের কর্মীদের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে খবর দেওয়া হয় পুলিশকে। উনি হয়তো বুঝতে পারছেন বলে যে ভয় পাইছেন, তাতে কারণ অ্যাম্বুলেন্স নিয়ে গেলে তো অর্ধেক রাস্তায় করে ঘোষণা দিব তিনি মারা গেছেন। শিবরদী উপজেলা সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক জানান বুকের বাম পাশে ফোড়া, তাই অপারেশন করা সম্ভব হয়নি। তাকে জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। শাহিন মিয়া ওই হাসপাতালে একজন অফিস সহায়ক, তার অপারেশন করার কোনো অনুমতি নেই। এদিকে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ময়দান আলীর লাশ উদ্ধার করে। আটক করা হয় ইউনিক ডায়াগনস্টিক সেন্টারের দুইজনকেই। এ ঘটনায় শিবরদী থানায় 7 জনের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। জানতে পারি যে শাহিন শিবরদী হসপিটালে চাকরি করে, উনি অফিস সহকারী হিসেবে আছে। উনি এই অপারেশনের কাজে ছিল। পরবর্তীতে আমরা লাশ থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য মৃত ময়দান আলীর লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। আমার আম্মু সব ঘটনা বলে দিয়েছিল যে কি। নাসিমুল বারী সৌরভ, মোহনা সংবাদ। জমে উঠেছে নারায়ণগঞ্জ রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনে নিজেদের জয়ী করতে সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণা চালিয়ে যাচ্ছেন 2 মেয়র প্রার্থী। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার দাবি জানিয়েছেন উভয় মেয়র প্রার্থী। প্রতিটি কেন্দ্রে থাকবে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো উপায়ে নির্বাচন সুষ্ঠু করতে বদ্ধপরিকর আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন। রূপগঞ্জ থেকে সত্তার আলী সোহেলের তথ্য আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। আগামী 26 জুন অনুষ্ঠিত হবে কাঞ্চন পৌরসভা নির্বাচন। এতে জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মেয়র রফিকুল ইসলাম রফিক আর মোবাইল প্রতীকে দেওয়ান আবুল বাশার বাদশাহ। 2 প্রার্থী সকাল থেকে রাত অবধি চালিয়ে যাচ্ছেন গণসংযোগ, উঠান বৈঠক, দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। যেই মেয়র কাঞ্চনের উন্নয়ন করব, যারা আমলে সন্ত্রাসী হইতো না, কাঞ্চনের মানুষ সুখে শান্তিতে থাকবো, আমরা এরকম মেয়র চাই। আমাদের সুখে দুঃখে থাকবে, সবসময় থাকে, ওই জন্য মেয়র চাই। আমরা চাই ভালো একটা যোগ্য পৌরসভার একটা মেয়র, সর্বস্তরে জনগণের ধারে পাশে থাকবো এবং রাস্তাঘাট উন্নয়ন আমাদের পাশে আমাদের ডাকে সাড়া দেয়, এরকম আমরা মেয়র চাই। নির্বাচিত হলে উন্নয়ন হবে কাঞ্চন পৌরসভার। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশনের সুদৃষ্টি কামনা করছেন উভয় প্রার্থী। কাঞ্চনের মানুষের দাবি একটাই, নির্বাচনটা যেন শতভাগ সুষ্ঠু হয়। 1 নম্বর থেকে 9 নম্বর পর্যন্ত যত ওয়ার্ডেই যাচ্ছি, জনগণের সঙ্গে দেখা করতেছি, তাদের স্বতঃস্ফূর্ত সাড়া আমি লক্ষ্য করছি। আর নির্বাচন সুষ্ঠু করতে কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী নিয়েছে কঠোর অবস্থান। 19টা ভোট কেন্দ্রে আমাদের ভেন্যু 13টা, ম্যাজিস্ট্রেট থাকবে 15 জন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে 1 জন, র্যাব থাকবে 3 প্লাটুন, আরেকটা থাকবে স্ট্রাইকিং হিসাবে, আর বিজিবি থাকবেন 3 প্লাটুন। এখানে যে কোনো বাধাকেই মোকাবেলা করার জন্য আমাদের পুলিশের সর্বোচ্চ ফোর্স রাখা আছে। কাঞ্চন পৌরসভার মোট ভোটার 40,798 ও ভোট কেন্দ্র 19টি। পুরুষ ও নারী কাউন্সিলর প্রার্থী 37 জন। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। পায়রা জনকল্যাণ সোসাইটি আয়োজিত উপকূলীয় অঞ্চল পটুয়াখালী জেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
স্কাউট ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রায় 500 চারা গাছ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী পৌর মেয়রের মহিউদ্দিন আহমেদ। আরও উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নয়ন মুরাদ। নয়ন মুরাদ, আপনাকে পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে স্বাগত। ফিরবো আপনার কাছে, তবে তার আগে দেখে নেই পত্রিকার শিরোনামে কোন কোন খবরগুলো জায়গা করে নিয়েছে। প্রথমেই আমার হাতে রয়েছে প্রথম আলো। তাদের শিরোনাম, বেশি সম্পদ প্রথম স্ত্রীর নামে। এনবিআরের কর্মকর্তা মতিউর রহমান নিয়ে তাদের শিরোনাম। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলে বাংলাদেশ এগোচ্ছে। আলোচনা সভায় প্রধানমন্ত্রী 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়েছিলেন শরিক দলগুলোর নেতারাও। আফগানিস্তানের সৌজন্যে বাংলাদেশের ক্ষীণ আশা। খালেদা জিয়ার হৃদযন্ত্র পেসমেকার বসানো হলো। বিশ্বে মাথা উঁচিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, 3 প্রভাবশালীর প্রশ্রয়ে এত বেপরোয়া মতিউর। দৈনিক সমকালের শিরোনাম, সরকারি চাকরি সম্পদের হিসাব যেন কাগজে নিয়ম। ভেস্তে গেছে মন্ত্রী এমপিদের সম্পদের হিসাব নেয়ার উদ্যোগ। বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন চেষ্টা ব্যর্থ, ভয়াবহ মাদক সিন্ডিকেট আসছে চারিদিক দিয়ে, দেশ জুড়ে বাড়ছে আসক্তের সংখ্যা। দৈনিক যুগান্ত তাদের শিরোনামে, খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার স্থাপন, টাকার প্রবাহ কমালে মন্দার ক্ষত বাড়বে। দেশ রূপান্তর তাদের শিরোনাম, বারবার আঘাতেও দমেনে আওয়ামী লীগ, খালেদার জন্য কাঁদলেন ফখরুল। দৈনিক বণিক বার্তা তাদের শিরোনাম, পুরনো রেলপথে চলছে সক্ষমতার চেয়ে বেশি ট্রেন, কেউ কেউ সরকার পতনের কল্পনা করে যাচ্ছেন। এরপরে রয়েছে দ্য ডেইলি স্টার, তাদের শিরোনাম, হিপ হপ স্টকস এক্সপোজ ম্যাচিউরস রং ডুইং, আওয়ামী লীগ ইনডোমিটেবল অ্যাজ ইট স্ট্রেংথ লাইজ ইন পিপল। নয়ন, আমরা শিরোনামগুলো দেখে নিলাম। গতকাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সেখানে বাংলাদেশের প্রাচীনতম দল আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের যত অর্জন এই আওয়ামী লীগের হাত ধরে। আপনার কাছে জানতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ। বিষয়টি হচ্ছে যে আওয়ামী লীগ অবশ্যই বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দল এবং বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। তো বাংলাদেশের স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার থেকে যদি আমরা শুরু করি, সেই থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে স্বাধীনতাই তো এসেছে আওয়ামী লীগের হাত ধরে, এবং জাতির পিতার সেই বিপ্লবী ভাষণ কিংবা তার নেতৃত্বে সেই মহান স্বাধীনতা উদ্বুদ্ধ হয়ে তারপরে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়। তো সেই থেকে শুরু করে যদি আমরা ধরি, তাহলে বাংলাদেশের মানে প্রতিটি অর্জন বলতে যতগুলি গুরুত্বপূর্ণ অর্জন, সেই জায়গাগুলিতে আওয়ামী লীগের অবশ্যই, বা আওয়ামী লীগ যতবার ক্ষমতায় ছিল এবং গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা, গুরুত্বপূর্ণ উন্নয়ন যদি আমরা বলি, এবং এই যে 15 বছর ধরে ক্ষমতায় আছে, এই সময়টাও যদি আমরা ধরি, তাহলে আমাদের সেই উন্নয়নের জায়গা থেকে অনেক কিছু হয়েছে যেটা আসলে আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। এবং অন্য অনেকে, যেমন পদ্মা সেতু, মেট্রো রেলের মতো প্রকল্প, যেটি অন্য সরকার কিংবা অন্যরা কেউ হয়তো সাহসই করতেন না, সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী ওনার সে সাহসের জায়গা থেকেই কিন্তু হয়েছে, এখানে সাহসটা খুব দরকার ছিল। তো সব কিছু মিলে আওয়ামী লীগের এই অবদানের কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আচ্ছা, আর একটা শিরোনাম দেখলাম যেখানে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির দুদকে হাজির হন নাই এবং নিজেকে নির্দোষ বলে তিনি দাবি করছেন। আপনার কাছে জানতে চাচ্ছি। দেখেন, এই যে দুর্নীতির বিষয়টি হচ্ছে কি, যে এখানে বাংলাদেশের যারাই একটু ক্ষমতার কাছাকাছি থাকেন কিংবা ক্ষমতা চেয়ারে থাকেন, সেই জায়গাটিতে যখন পৌঁছে যান, তখন তাদের মধ্যে যে মানে কিছু দুর্নীতি, মানে বলা হয় যে অটো প্রবণতা তৈরি হয়ে যায়, যে এত টাকা আশেপাশে ঘুরছে, এই টাকা না নিয়ে কেন বাড়ি যাচ্ছি, বিষয়টা এরকম অনেকটা। তো এখন আইজিপি ছিলেন বেনজির আহমেদ, তিনি পুলিশে দক্ষ কর্মকর্তা ছিলেন, সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই। কিন্তু উনি যত কিছু করেছেন, যা কিছু করেছেন, একজন ক্রাইম রিপোর্টার হিসেবে যদি আমি বলি যে ওনার কাছাকাছি থেকে অনেক কাজ করেছি, এবং মনে হয়েছে যে ওনার অনেক কিছুই ছিল আইওয়াশ। উনি যে সততা দেখাতেন, আইওয়াশ। উনি যে পুলিশ বাহিনীকে
বিশেষ করে মিডিয়া থেকে, সাংবাদিকদের থেকে, গণমাধ্যম থেকে সবসময় পুলিশ বাহিনীকে একটা দূরত্ব বজায় রেখে চলার একটা প্র্যাকটিস উনি চালু করেছিলেন। তো সেই জায়গাগুলিতে মনে হচ্ছে যে উনি সব কিছুতে একটা আইওয়াশের মধ্য দিয়ে চলতেন। যদি সেটাই না হতো তাহলে এখন এই যে একের পর এক যে দুর্নীতি, তার যে সম্পদের হিসাব বের হচ্ছে, এটা তো একজন আইজিপি হিসাবে কয় টাকা মানে ইনকাম করা যায় কিংবা কয় টাকা বেতন, আর ওইটা হওয়ার কারণেই তার মতো একজন প্রভাবশালী পুলিশ অফিসার তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এটি শুধু পুলিশ বাহিনীর জন্য না, পুরো বাংলাদেশের জন্য, জাতির জন্য লজ্জাজনক বিষয়। আরেকটি দুর্নীতির বিষয় সম্প্রতি সামনে এসেছে, মতিউর রহমান, উনি কাস্টমসের কর্মকর্তা। এই মতিউর রহমান সম্পর্কে, এবং আমি ব্যক্তিগতভাবে 2005-06 সালে এই মতিউর রহমানকে নিয়ে রিপোর্ট করেছিলাম পত্রিকায়, তখন আমি পত্রিকা রিপোর্টার ছিলাম। তখন উনি হুমকি ধামকি অনেক কিছু দিয়েছিলেন, ওনার বিরুদ্ধে তখন প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। তখন থেকে আমি চিনি মতিউর রহমানকে, ওনার বাড়ি হচ্ছে বরিশাল মুলাদি এলাকায়। তো উনি যে পরিমাণ একজন ডেসপারেট অফিসার, সেই জায়গা থেকে উনি বহু মানুষের প্লট দখল করেছেন, ফ্ল্যাট দখল করেছেন, যেহেতু এনবিআরে ছিলেন, এনবিআর কর্মকর্তা, সেক্ষেত্রে মানুষকে কিভাবে চেপে ধরে গলায় মানে ধরে পাড়া দিয়ে কিভাবে টাকা ইনকাম করা যায় সেই পথ উনি দীর্ঘদিন ধরে এই পথে হেঁটেছেন। আমাদের প্রত্যাশা থাকবে যে সরকারি কর্মকর্তা যারা উচ্চ পর্যায়ে আছেন তারা দুর্নীতি থেকে দূরে থাকবেন, এইরকম। আর রাসেল ভাইপার নিয়ে অল্প কথায় যারা রাসেল ভাইপার্স এই যে আতঙ্ক বাংলাদেশে ছড়িয়েছে, এটি কিন্তু নতুন না। বিশেষ করে প্রতি বছরই মিয়ানমার এবং ভারতের আসাম, ত্রিপুরা এই অঞ্চলে থেকে যে পাহাড়ি ঢল আসে, যে ঢলে আমাদের এখানে বন্যা হয়, ওই ঢলের সঙ্গে ওই পাহাড়ি ঢলে রাসেল ভাইপার্স এর আগেও প্রতি বছরই আসে এবং 30 সেকেন্ডে শেষ করছি। সেটি হচ্ছে যে দিনাজপুর বা অন্যান্য পঞ্চগড় ওই সব অঞ্চলে প্রতি বছরই 2-4-5 জন করে মারা যায়। কিন্তু এবার যেটাই হচ্ছে যে পর্যন্ত 25 থেকে 28টি জেলায় রাসেল ভাইপার্স ছড়িয়েছে এবং আতঙ্কটা, এবং ঢাকা, রাজধানী ঢাকার আশেপাশেও আতঙ্ক ছড়িয়েছে। সেই জায়গায় ফায়ার সার্ভিস থেকে শুরু করে উদ্ধারকারী যে ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয় বা অন্যান্য সংশ্লিষ্ট যারা আছেন, তারা যদি এটাকে একটি রেস্কিউ টিম করে মানুষকে অভয় দেওয়ার জন্য একটি মানে পরিস্থিতি তৈরি করেন, সেটি আমরা আশা করব। নরমনাথ, আপনাকে ধন্যবাদ। দেখা হবে আবারও পরবর্তী কোনো অনুষ্ঠানে। ভালো থাকবেন। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দেশের প্রতিটি অর্জনে আওয়ামী লীগ ওতপ্রোতভাবে জড়িত, দলের বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ার অঙ্গীকার। সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি, কমেছে নদ নদীর পানি, আশ্রয়কেন্দ্র থেকে বসত বাড়িতে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। এবং চিকিৎসকের পরিবর্তে অপারেশন করলেন অফিস সহায়ক, শেরপুরের ডায়াগনস্টিক সেন্টারে রোগীর মৃত্যুর অভিযোগ। এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে